নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্র গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয় এনসিপির গাড়িবহর। এরপর পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামানের পাঠানো তথ্য ছবিতে অলিউল রনের রিপোর্ট। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির এবারের সমাবেশ ছিল গোপালগঞ্জে। মার্চ টু গোপালগঞ্জ নামে কর্মসূচি ঘোষণা করে দলটি। সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা করে দলটি। সকালে বরিশাল থেকে গোপালগঞ্জের পথে রওনা হয় দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গাড়িবহর। তবে তারা গোপালগঞ্জে আসার আগেই ভাঙচুর করা হয় সমাবেশ স্থল। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা দেওয়া। এমন রণক্ষেত্রের মাঝেই দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ স্থানে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে শহরের পৌর পার্কের সমাবেশে বক্তব্য রাখেন তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জে এসেছে। যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়। তবে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পুলিশকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করার কথা। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের হামলার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর। অবরুদ্ধ হয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন তারা। পরবর্তীতে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। গোপালগঞ্জ থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশিক জামান অভি। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও এনসিপি সমাবেশ ও পদযাত্রায় হামলার সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। অভি, গোপালগঞ্জে এখন কি পরিস্থিতি দেখছেন, আর সংঘর্ষ কি এখনো চলছে? আর একটু জানিয়ে রাখবেন যে এই হতাহতের কোনো খবর কি আছে আপনার কাছে? পূজা, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ গোপালগঞ্জে তাদের পদযাত্রা ও সমাবেশের কথা ছিল। সকাল থেকেই একটি আতঙ্ক উৎকণ্ঠার মধ্য দিয়ে জেলাবাসী আসলে এই দিনটি পার করেছে। সকাল ৯টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরবর্তীতে দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা চালায়। এই হামলায় যে সদর উপজেলা নির্বাহী অফিসারের যে গাড়ি চালক ছিলেন তিনি আহত হয়েছে। তার কিছু সময় পর ঠিক ১:১.৫টার দিকে সমাবেশে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা। যদিও তখন আসলে যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন সমাবেশ স্থলে পৌঁছায়নি। তো পরবর্তীতে তার ঠিক ২০ মিনিট পরে যখন সমাবেশ স্থলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পৌঁছায়, তারা এখানে বক্তব্য রাখা শেষে মাদারীপুর যখন ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে তারা তাদের গাড়ি অবরোধ করে হামলা চালায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনী টিয়ার শেল সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যদিও তাতে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর পিছু হতে যে পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে সেখানে যায়। সেখানেই এনসিপি নেতৃবৃন্দ, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, তারা সেখানে অবস্থান নেন। পরবর্তীতে ঠিক এরপর থেমে থেমে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের
দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঠিক বিকাল 5টার দিকে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পুলিশের যে সাজোয়া যান, সে সাজোয়া যানের ভিতরে ভিতরে করে গোপালগঞ্জ ত্যাগ করায়। এছাড়া গোপালগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছে তার বাসভবনে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। জেলা কারাগারের মূল ফটকে যে সকল জিনিসপত্র ছিল সে সকল জিনিসপত্র ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। আমরা আমরা এই বিষয়ে কথা বলেছি প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। যতটুকু আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং ঠিক 4 জনের মতো নিহতের খবর পাওয়া গেছে এবং আহত আছে প্রায় 10 থেকে 12 জন। যদিও আসলে এ তথ্য এখনো প্রশাসন থেকে যদিও কেউ নিশ্চিত করেনি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা 3 জনের মরদেহ আসলে এখন পর্যন্ত পেয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার এই পাশে কিছুক্ষণ আগে এখানে সংঘর্ষ চলেছে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ সদস্যরা এখানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এইখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই একই জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জেলা শহরের বিভিন্ন স্থানে এখনো সংঘর্ষ চলমান রয়েছে। পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের চিত্র আমরা দেখেছি। এছাড়া বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড থেকে চার প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে, তারা মাঠে আছে, তারাও কাজ করছে পরিস্থিতি সামাল দিতে। এছাড়া পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি র্যাব সহ আর্মি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই সকালবেলা যে সংঘর্ষ শুরু হলো, এটা সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি? আর আরেকটু জানিয়ে রাখবেন যে এখন নেতারা কোথায় আছেন? যদি বলি যে পরিস্থিতি একদমই ভয়াবহ অবস্থা। এছাড়া সংঘর্ষ এখনো দফায় দফায় চলছে। আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমাকে আরেকটু জানাবেন যে এই যে সকালবেলা শুরু হলো সংঘর্ষ, এটার সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি? মানে কোন ঘটনার পরে এই সংঘর্ষটা শুরু হলো? পূজা, আপনি জানেন যে গতকাল দুপুর থেকে স্থানীয় আওয়ামী লীগ সহ বেশ কিছু নেতাকর্মীরা ফেসবুকে এক প্রকার গুজব রটিয়েছিল। সেটি হচ্ছে যে এইখান থেকে সমাবেশ শেষ করে কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ নাকি টুঙ্গিপাড়ায় যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি রয়েছে সেখানে নাকি তারা হামলা চালাবে, এমন একটি গুজব রটিয়েছিল। সেই গুজবের প্রেক্ষিতে তারা সোশ্যাল মিডিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ স্থানীয় জনতা আছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক দেয় আজকের এই সমাবেশ যেন সমাবেশ বানচাল ও তাদের উপর হামলা চালানো। যার ফলেই হচ্ছে এইখানকার স্থানীয় যে জনতা রয়েছে তারাও কিছুটা ক্ষিপ্ত ছিল, যে এই কথা বিশ্বাসের পরে তারা কিছুটা ক্ষিপ্ত ছিল যে হামলা হতে পারে। যার ফলে এটা এই স্থানীয় জনতাও এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে এক হয়ে এই হামলাটা চালিয়েছে। আমি আরেকটু যদি জানিয়ে রাখি, সকাল থেকেই কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের যে সমাধি ছিল সেখানে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনা সদস্য মোতায়েন ছিল এবং তাদের পাশাপাশি সাজোয়া জনও কিন্তু মোতায়েন ছিল। আমি সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে আইন শৃঙ্খলার যেন বিঘ্ন না ঘটে এবং এই টুঙ্গিপাড়ায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার সেটি প্রতিহত বা সেটি ঠেকাতেই হচ্ছে আপনার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার করেছিল। তো জি, এনসিপি নেতারা এখন কোথায় আছেন, কতটুকু জানতে পেরেছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি যদি বলি যে পরিস্থিতি একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে। সব মিলিয়ে যদি বলি যে পরিস্থিতি একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখনো বলা যাচ্ছে না যে আসলে পরবর্তী ঘটনা কি হয়। তবে
তবে এই ঘটনায় যে হতাহত হয়েছে তার সুনির্দিষ্ট কিন্তু তথ্য আমরা এখনো সংবাদ কর্মীরা যারা আছি তারা কিন্তু পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে যে 4 জনের মতো নিহত আছে এবং প্রায় 15 জনের উপরে এখনো আহত আছে। এর মধ্যে আমাদের বেশ কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পূজা, এই ছিল আমার কাছে সর্বশেষ। পূজা। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি আশিক জামান অভি। চলে যাচ্ছি পরের সংবাদে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। আবু সাইদের আত্মত্যাগের 1 বছর আজ। গত বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরিবারের দাবি, যে স্বপ্ন নিয়ে তার এমন আত্মত্যাগ তা এখনো পূরণ হয়নি। রংপুর থেকে ফাহাদ হোসেন সাহসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনের উত্তাল এক দুপুর। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান আন্দোলনকারী ও পুলিশের। ঠিক তখনই বুক চিতিয়ে দাঁড়িয়ে যান একজন তরুণ, নাম আবু সাইদ। পুলিশের গুলিতে ঝরে যায় তার প্রাণ, আর সেই রক্তগঙ্গা দেশ জুড়ে ছড়িয়ে দেয় প্রতিবাদের আগুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ ছিলেন শান্ত, নিরহংকার আর সংগ্রামী। দারিদ্র্য পেরিয়ে যিনি জ্ঞানকে হাতিয়ার বানিয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে লড়তে। সেই ছাত্রনেতার আত্মদানের 1 বছর পূর্ণ হলো আজ। কিন্তু যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা আজও পূর্ণ হয়নি বলে ক্ষোভ জানাচ্ছেন পরিবার আর সহযোদ্ধারা। সত্যি করে তার এই আত্মত্যাগের যে ফল আমার এখনো পরিপূর্ণ খুঁজে পাইনি। তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে জীবনদান করেছেন সেটা আমরা এখনো সেই জায়গায় যেতে পারিনি। আবু সাইদ সহ বাংলাদেশের যত শহীদ পরিবার, এদের শহীদদের কোনো বিচার করতে পারছে না। আবু সাইদের পরিবার ও ছাত্র জনতার দাবি, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই যেন বিচার প্রক্রিয়া শেষ হয়, আর শাসকের বুলেটের কাছে যেন হার মানতে না হয় আর কোনো তরুণকে। ছেলের বিচারটা তো হলো, আমি চাইছিলাম যে যারা প্রকৃতি দোষী তাকে আইনের আওতায় আনি বিচার করা হোক। বিচারটা তো এখন নর্মালের ভাব দেখা যায়। মারছে তার আমি বিচার চাই। আমার বিচার না হলে আমার মনটা আমার ভালো লাগবে না। আমার বিচার হলে বাংলাদেশের আমার মনটা ভালো লাগবে। শুধু আবু সাইদ নয়, জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের আত্মত্যাগ আজও স্মরণ করিয়ে দেয় এই প্রজন্ম অন্যায়ের কাছে মাথা নত করে না। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। সারা দেশে আজ নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। শহীদ আবু সাইদ সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা, মিছিল, দোয়া ও প্রতিক্রিয়ায় মুখর ছিল বিভিন্ন জেলা। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মুনিয়া জুথি। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে শোক দিবস পালন করা হচ্ছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলায় জেলায় ছিল নানা আয়োজন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বক্তব্য দেন আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা জানেন যে আবু সাইদ হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যে 2 জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, সুজন এবং আমির হোসেন, তারা 2 জনই গ্রেফতার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। চট্টগ্রামের পেকুয়ায় স্মরণ করা হয় শহীদ ওয়াসিম আকরামকে। কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল তার কবর জিয়ারত করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানায়। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন এবং শহীদ মারুফের মা মোরশেদা বেগম। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচিত হয় বিচারহীনতার সংস্কৃতি ভাঙার প্রয়োজনীয়তা।
নেত্রকোনায় প্রেস ক্লাব মিলনায়তনে জেলা ছাত্রদল স্মরণ সভা আয়োজন করে। আয়োজিত এই সভায় বক্তারা বলেন, জুলাই আগস্টের ঘাতকদের বিচার না হলে শহীদদের রক্তপাত ব্যর্থ হয়ে যাবে। লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা। আয়োজনে বক্তব্য রাখেন নানা শ্রেণী পেশার বিশিষ্টজন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ আজও অধিকার সচেতন জাতির পথপ্রদর্শক। কিশোরগঞ্জে ছাত্র শিবির আয়োজন করে জুলাই দ্রোহ মিছিল। শহরের কেন্দ্রস্থল ঘুরে সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে প্রকৃত ছাত্র নেতৃত্ব। জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে অংশ নেন শহীদ মেহেদী ও বিশালের পরিবার। শ্রদ্ধা জানানো হয় আহতদের, নেওয়া হয় চিকিৎসার খোঁজ। বক্তারা বলেন, এই শহীদরা আজকের গণতন্ত্রের বুনিয়াদ গড়েছেন। এছাড়াও দেশের অন্যান্য জেলায় ছিল নানা আয়োজন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে ইসি। ইসির ওয়েবসাইটে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা সরিয়ে ফেলেছে সাংবিধানিক সংস্থাটি। প্রতীক তালিকা থেকে নৌকা বাদ হবার কারণে আগামী নির্বাচনী ব্যালটে নৌকা প্রতীকও থাকছে না বলছেন বিশ্লেষকরা। গত 12 মে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ করা হয়। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীক তালিকায় নৌকা থেকেই যায়। গত 13 জুলাই সিসির সাথে দেখা করে তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আহ্বান জানায় এনসিপি। এদিকে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রেখে দিলেন? অবশেষে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবার পর নির্বাচনে অংশ নেবার সুযোগ বন্ধ হয়ে যায় দলটির। এবার প্রতীক তালিকা থেকে নৌকা বাদ হবার কারণে আগামী নির্বাচনে ব্যালটে নৌকা প্রতীকও থাকছে না। এটি আপাতত নিশ্চিত মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে তো আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, সেই নিষিদ্ধ তো আমার মনে হয় না ইলেকশনের আগে সেই নিষিদ্ধ জিনিসটা বাদ যাবে বা নিষিদ্ধ উজ্জ্বল করা হবে, আমার তো মনে হয় না। সেক্ষেত্রে আমরা আগামী ইলেকশনে তাহলে বলাই যায় যে নৌকা প্রতীক থাকবে না আর কি, তাহলে হ্যাঁ, বা আওয়ামী লীগের ইলেকশন আসাটা মনে হয় না আর পসিবল হচ্ছে আর কি এই মুহূর্তে। ইসির তথ্যানুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে রাজনীতিতে কখনো জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে না মনে করেন বিএনপি নেতারা। আর জামায়াত বলছে ২৪-এর ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে। বিশিষ্টজনদের চাওয়া ঐক্যের নামে যেন আওয়ামী লীগকে পুনর্বাসন না হয়। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের উদ্বোধন উপলক্ষে এই আয়োজন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও নিউজ পোর্টালটির উপদেষ্টা পিনাকি ভট্টাচার্য এবং কনক সারোয়ার। যারা ইতিহাসের বিরুদ্ধে যান তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। আশা করব যে সেই সংস্কৃতি আমাদের শুরু হবে বাংলার এডিশনের মধ্যে দিয়ে। এরপর বাংলা এডিশনে সাফল্য কামনা করে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিশিষ্টজনেরা। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেখানে জোর করে যদি কেউ একজন চাপিয়ে দিতে চায় সেটা তো ঐক্যমত বলা যাবে না, সেটা আরেকজনের মত, আপনি আরেকজনের অন্যদের চাপিয়ে দিচ্ছে, সেটাকে ঐক্যমত বলে না। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না এবং
যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোষর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচার স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। আমাদের যদি এই শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আমাদের এই সংস্কার, আমাদের এই প্রত্যাশা সবকিছু হারিয়ে যাবে। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, রাজনীতিতে ভিন্ন মতের প্রতি সম্মান ও সহাবস্থান খুবই জরুরি। আমি জাতীয় ঐক্য চাই না, আমি গণঐক্য চাই। কারণ গণঐক্যটা কি জিনিস দেখেছি চোখের সামনে। প্রথমে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, তাহলে তো ঐক্য হবে। আওয়ামী লীগের পুনর্বাসনদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বক্তারা। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের দ্বারা নতুন এ পোর্টালটির উদ্বোধন করা হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। শেয়ার বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। একে তো ইতিবাচক অর্থনীতি, তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার কমানোয় পুঁজিবাজার পেয়েছে বাড়তি গতি। তবে সূচক সংকট কাটলেও এখনও চলছে তারল্য সংকট। সানি আহমেদের প্রতিবেদন। শেয়ার বাজারে ফিরতে শুরু করেছে প্রাণ। বিনিয়োগকারীরা হাউজমুখী, ব্যস্ততাও বেড়েছে হাউজের কর্মকর্তাদের। ইতিবাচক সব খবরে ধারাবাহিকভাবে বাড়ছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। মূল্যস্ফীতি কমছে, সেই সঙ্গে কমানো হয়েছে নীতি সুদহার। আর সুদহার কমলেই পুঁজিবাজারে বাড়ে বিনিয়োগ ঝোঁক, আস্থাও ফিরে বিনিয়োগকারীদের। অক্টোবর নভেম্বরের দিকে আমরা হয়তো দেখব যে ইনফ্লেশন is come down to around 5-6%, and also the interest rate is around 5% or something between 5 to 6%. So these are all positive indications, এবং সেটারই রিফ্লেকশন আমরা ইকুইটি মার্কেটে দেখতে পারবো ইনশাল্লাহ। যদিও বর্তমান শেয়ার বাজার যেভাবে ঊর্ধ্বমুখী আচরণ করছে সেভাবে বাড়ছে না দৈনিক লেনদেন। এতে সূচক সংকট কাটলেও কাটছে না তারল্য সংকট। প্রায় 1 বছর হতে চললেও এখনো পুঁজিবাজার দেখেনি 1000 কোটি লেনদেনের মুখ। যে 700 কোটি টাকা কি ইজ ইট এনাফ? নো, অফকোর্স ইট ইজ নট। আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে নেক্সট ইয়ার আমরা যেভাবে হোক আমরা অন অ্যাভারেজ ডেইলি ভলিউমটাকে 2000 কোটিতে দেখতে চাই। আমাদের মূল বিষয়টা হচ্ছে কনফিডেন্সটাকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রথমে আমাদেরকে এনশিওর করতে হবে ভলিউম, মার্কেট পার্টিসিপেশন। চলমান ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের লোকসান কমছে, নতুন বিনিয়োগও পাচ্ছে মুনাফা। তবে প্রত্যাশিত লেনদেন না হলেও চলমান আস্থা ধরে রাখতে পারলে বর্তমান বাজার হবে টেকসই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। চুয়াডাঙ্গায় জমিজমা নিয়ে সংগঠিত 2টি পৃথক হত্যাকাণ্ডে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন। 2022 সালের 9 মে আলমডাঙ্গায় কামাল হোসেন হত্যা মামলায় স্বাধীন আলী ও আশিকুর রহমান এবং 16 জুন জীবননগরে বাবলুর রহমান হত্যায় জমির উদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালত তাদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানাও করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। ময়মনসিংহের ভালুকায় গৃহবধূ ও 2 শিশুকে জবাই করে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় পারিবারিক বিরোধ ও ক্ষোভ থেকে খুনের ঘটনা ঘটায় নজরুল। আজ সকালে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সোমবার পোশাক শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ও 2 সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন। শুধুমাত্র হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়েছে এবং তার যে পাস্ট হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখি তার একটা মানসিক সে সাইকো টাইপের একটা মানুষ, যে তার মা যখন মারা যায় এর 4 দিনের পরে থেকেই সে বিভিন্ন প্ল্যাটফর্মে সে ঘোরাফেরা করে নিজের মতো একটা ফ্রি লাইফ একটা লিড করে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে দুর্দান্ত পারফরমেন্সে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার সফরকারীদের সামনে সুযোগ লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের।
ওয়ানডে সিরিজে সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। এক সপ্তাহের ব্যবধানে 20 ওভারের ক্রিকেটে ফের সুযোগ এসেছে আক্ষেপ দূর করার। এখন দেখার অপেক্ষা সুযোগটা কাজে লাগাতে পারে কিনা লিটন দাসের দল। কলম্বোয় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে গেল 19 বছর এখানে বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের কার্যক্রম ছিল না। জিয়াউর রহমান থেকে এরশাদ সবাই এখানে ব্যর্থ হয়েছিলেন। তবে এবার সরকার পরিবর্তনের পর বদলাতে থাকে দৃশ্যপট। বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সক্রিয় হয় এখানে। তবে আজ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা যেন জেলাটিতে আওয়ামী রাজনীতির ঘুরে দাঁড়ানো। 2004 সালে তারেক রহমানের ফরিদপুর বিভাগীয় জনসভার পর আর কখনো গোপালগঞ্জে সমাবেশ করতে পারেনি বিএনপি। 111 তত্ত্বাবধায়ক বিতর্ক, পরবর্তীতে শেখ হাসিনা টানা 3 মেয়াদের শাসনামলে জেলাটি কার্যত নিষিদ্ধ এক ভূখণ্ড হয়ে ওঠে বিরোধী মতের জন্য। তবে গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টাতে শুরু করে দৃশ্যপট। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘশ্বাস ছেড়ে আবার রাজপথে ফেরে। এমনকি বাধা ছাড়াই অবশ্য 19 বছর পর গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত হয় বিএনপির জেলা সমাবেশ, যেখানে ছিলেন কেন্দ্রীয় নেতারাও। একইভাবে কোটালীপাড়ায় হয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনও মাঠে সক্রিয় হতে থাকে। দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে প্রস্তুতি চলছিল পূর্ব ঘোষিত এনসিপির পথসভার। কর্মসূচির শুরুর আগেই হামলা হয় সমাবেশ মঞ্চে। পরে মিছিল শেষে ফেরার সময় কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার শিকার হয়। আগুন জ্বলেছে, ককটেল ফেটেছে, ছুটেছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত ছিলেন সেনা ও বিজিবি সদস্যরাও। নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএনওর গাড়িও হামলার শিকার হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় 144 ধারা। এনসিপির দাবি, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে, এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। সাংগঠনিকভাবে গোপালগঞ্জে বিরোধী রাজনীতির ফেরার যে সম্ভাবনা দেখা দিয়েছিল এনসিপির ঘটনার পর, সেটি দাঁড়ালো আরেকটি রাজনৈতিক পরীক্ষার সামনে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও নিষিদ্ধ ছাত্রলীগ আর আওয়ামী লীগের বাধার মুখে 24-এর আন্দোলনের পক্ষের দল জাতীয় নাগরিক পার্টি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। এখন এ পর্যন্তই। নাগরিকের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।